আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রউফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ৩১৩তম পর্ব। আজ আমরা ত্রয়োদশ অধ্যায় শুরু করলাম, ১৩তম অধ্যায়। আমরা ভ্যাট আইনের ১২তম অধ্যায় শেষ করেছি গত সেশনে। আপনারা জানেন আইন এবং বিধিতে ১৮টা অধ্যায় আছে। তো আমরা ক্রমে ক্রমে আমরা সবগুলো অধ্যায় শেষ করব। আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো যে যারা দর্শক, যাদের ভ্যাট বিষয়ে প্রয়োজন হয়, তারা যেন ভিডিওগুলো দেখে ভ্যাটের বেসিক ধারণাগুলো যেন নিতে পারেন। এটা হলো আমাদের আমাদের মূল উদ্দেশ্য। তো আমরা ত্রয়োদশ অধ্যায় অধ্যায় হলো নিরীক্ষা এবং অনুসন্ধান। নিরীক্ষা এবং অনুসন্ধান, অডিট অ্যান্ড ইনভেস্টিগেশন। অডিট অ্যান্ড ইনভেস্টিগেশন। তো আহ, ভ্যাট আইনের মূল উদ্দেশ্য হচ্ছে ভ্যাট আদায় করা। তো ভ্যাট আদায় করতে গেলে, ভ্যাট আইন প্রয়োগ করতে গেলে সবাই তো সঠিকভাবে ভ্যাট প্রদান করে না। এটাই বাস্তবতা, যে সবাই সঠিকভাবে ভ্যাট প্রদান করে না। এই জন্যে ভ্যাট কোথায় ফাঁকি হয়ে গেছে সেটা অডিট করে আবার উদ্ঘাটন করতে হয়। নিরীক্ষা এবং অনুসন্ধান করে উদ্ঘাটন করতে হয় যে কোথায় ভ্যাট ফাঁকি হয়েছে। এই নিরীক্ষা এবং অনুসন্ধান এটা ভ্যাট ব্যবস্থাপনার একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভ্যাট অফিসার তারা অডিট করেন, তো তাদের বুঝতে হয় যে কিভাবে অডিট করতে হয়। আর যারা কনসালট্যান্ট, যারা ভ্যাট কনসালট্যান্ট, তাদের বুঝতে হয় যে কিভাবে আহ, আহ, মাঠ পর্যায়ে বলা হয় যে অডিট ফেস করতে হয়। বলা হয় যে অডিট কিভাবে ফেস করতে হয়। আমি বলি যে অডিট ম্যানেজমেন্ট, অডিট ব্যবস্থাপনা। অডিটে মূলত মূলত এখন যখন ভ্যাট অডিটে মূলত ভিডিএস এবং রেয়াত, এই দুইটা জিনিস খুব বেশি করে দেখা হয়। আপনারা হয়তো জানেন যে সম্প্রতি অডিটের যে সিলেকশন, যে প্রতিষ্ঠানের সিলেকশন, এটা এটা অটোমেটেড পদ্ধতিতে করা হয়। এর আগে ম্যানুয়ালি অফিসাররা বিভিন্ন ক্রাইটেরিয়ার ভিত্তিতে তারা প্রতিষ্ঠান নির্বাচন করত। তো সম্প্রতি ইভ্যাট সিস্টেমে এই অটোমেটেড সিলেকশন পদ্ধতি প্রবর্তন করা হয়েছে, এবং সম্প্রতি এই অটোমেটেড পদ্ধতিতে প্রায় ৬০০ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর বর্তমানে অডিট চলছে, এবং এর আগেও আমি যতদূর জানি প্রায় ২-২.৫ হাজার প্রতিষ্ঠান অডিটে ছিল। তো তাহলে আমার মনে হয় যে এই মুহূর্তে প্রায় ৩ থেকে ৩.৫ হাজার প্রতিষ্ঠান বর্তমানে অডিটে আছে ভ্যাট কমিশনারেট গুলোতে এবং ভ্যাট নিরীক্ষা এবং গোয়েন্দা অধিদপ্তরে। তো মাঠ পর্যায়ে ভ্যাট প্রফেশনালদের, ভ্যাট কনসালট্যান্টদের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো এই ভ্যাট অডিট ম্যানেজ করা। তো আমরা আম, আইনের দিকগুলো আমরা এক্সপ্লেন করে আমরা এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমরা আলোচনা করব। তো আহ, এই অধ্যায়ের প্রথম ধারা হলো ধারা ৯০। ধারা ৯০ হলো করদাতার অর্থনৈতিক কার্যক্রম নিরীক্ষা এবং অনুসন্ধান। ধারা ৯০ হলো করদাতার অর্থনৈতিক কার্যক্রম নিরীক্ষা এবং অনুসন্ধান। ধারা ৯০ বেশ একটা বড় ধারা। এখানে আহ, ৬টা উপধারা আছে, বেশ বড় বড় উপধারা। উপধারা উপধারা ১, কর ফাঁকি রোধকল্পে কমিশনার বা মহাপরিচালক এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার অধীন যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তির অর্থাৎ নিবন্ধিত ব্যক্তি, অনিবন্ধিত ব্যক্তি, সবার। এখানে মাঠ পর্যায়ে অনেকে মনে করেন যে অনিবন্ধিত হলে তার মনে হয় কোনো দায় দায়িত্ব নেই না। একথা ঠিক না, একথা সঠিক না। যিনি অনিবন্ধিত, যিনি ভ্যাটযোগ্য কোনো সরবরাহ প্রদান করেন কিন্তু অনিবন্ধিত, আর যিনি ভ্যাটযোগ্য সরবরাহ প্রদান করেন কিন্তু নিবন্ধিত, এই দুইজনের মধ্যে আহ, বেশি আহ, অপরাধ কে করেছেন? যিনি অনিবন্ধিত তিনি। তো এই নিরীক্ষা এবং অনুসন্ধান নিবন্ধিত অনিবন্ধিত উভয় প্রতিষ্ঠানেই করা যাবে। যে কোনো ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের যাবতীয় বিষয়। অনেক অনেক সময় অনেকে মনে করেন যে এই ভ্যাট সংক্রান্ত যে ডকুমেন্ট গুলো আছে, ক্রয় হিসাব রেজিস্টার, বিক্রয় হিসাব রেজিস্টার, ইত্যাদি ইত্যাদি, 9.1, 6.3, 6.6, এইগুলো অনেকে মনে করেন যে ভ্যাট অফিসাররা মনে হয় এই ভ্যাট ডকুমেন্টসই শুধু দেখতে পারেন, বাকি ডকুমেন্ট দেখতে পারেন না। এই কথা সঠিক না, এই কথা সঠিক না। আমরা আগেও বলেছি, আমরা যখন
বিধি 40 এবং সংশ্লিষ্ট অন্যান্য ধারাবিধি আলোচনা করেছিলাম হিসাব রক্ষণ সংক্রান্ত। তখন আমরা বলেছিলাম যে কোনো প্রতিষ্ঠানের কর দায় নিরূপণের জন্য এবং নির্ধারণের জন্য যে কোনো ডকুমেন্ট ব্যবহার করা যাবে। ওই ওই প্রতিষ্ঠানের ব্যবসায়ের অবস্থা জ্ঞাপক সকল দলিল বাণিজ্যিক দলিল হিসেবে গণ্য। তো যাই হোক আর কি, তো যাবতীয় বিষয় নিরীক্ষা এবং অনুসন্ধান করিতে পারিবেন। তাহলে আমরা কি শিখলাম? আমরা এই ধারা একই শিখলাম, উপধারা একই শিখলাম যে কমিশনার এবং মহাপরিচালক, মহাপরিচালক বলতে নিরীক্ষা এবং গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক। আমরা সংক্ষেপে বলি ভ্যাট গোয়েন্দা। সংক্ষেপে আমরা এটা বললে আমরা বুঝি যে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। এই ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের যিনি মহাপরিচালক তিনি, আর কমিশনারেট আছেন মাঠ পর্যায়ে সম্ভবত এখন সম্ভবত 16 জন কমিশনার আছেন মাঠ পর্যায়ে। 16টা মাঠ পর্যায়ে কমিশনারেট আছে, 15 বা 16টা এরকমই হবে। তো এই কমিশনাররা এই নিরীক্ষা এবং অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করতে পারবেন। উপধারা 2, বোর্ড উক্ত নিরীক্ষা এবং অনুসন্ধান কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিধি প্রণয়ন এবং অডিট ম্যানুয়াল প্রণয়ন ও প্রকাশ করিবে। বিধি এবং অডিট ম্যানুয়াল, তো বিধি এবং অডিট ম্যানুয়াল দুইটাই প্রণয়ন করা হয়েছে। আমরা বিধি দেখব। আমরা এই বিধিমালার সাথে ত্রয়োদশ অধ্যায়ে বিধি আছে, বিধি 66 আছে, বিধি 66, তারপরে বিধি 66 ক, 67, এইগুলো হলো এই অডিট সংক্রান্ত বিধি। আর একটা অডিট ম্যানুয়াল এনবিআর প্রকাশ করেছে, একটা আলাদা একটা অডিট ম্যানুয়াল আছে, এই অডিট ম্যানুয়ালটাও এনবিআর প্রকাশ করেছে। তো তাহলে এই উপধারা 2 অনুসারে বিধি প্রণয়ন করা হয়েছে, অডিট ম্যানুয়াল প্রকাশ করা হয়েছে, এবং কয়েকটা আদেশ নির্দেশও আছে অডিট সংক্রান্ত, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। উপধারা 3, কমিশনার বা মহাপরিচালক কর্তৃক ক্ষমতা প্রদত্ত মূসক কর্মকর্তা। কমিশনার বা মহাপরিচালক টিম করে দেন, অডিটের টিম করে দেন, তারা হলেন ক্ষমতাপ্রাপ্ত মূসক কর্মকর্তা। নিরীক্ষা এবং অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করিয়া তারা নিরীক্ষা এবং অনুসন্ধান শেষ করবে, করে কমিশনার বা মহাপরিচালক বরাবরে নিরীক্ষা প্রতিবেদন দাখিল করিবেন। কমিশনার এবং মহাপরিচালক টিম করে দিবেন, টিম গঠন করে তাদেরকে দায়িত্ব দিয়ে দিবেন যে এই প্রতিষ্ঠানের অডিট নিরীক্ষা এবং অনুসন্ধান করা হোক। তারা নিরীক্ষা এবং অনুসন্ধান করে কমিশনার বা মহাপরিচালক বরাবরে তারা প্রতিবেদন দাখিল করবেন। প্রতিবেদনে তারা বিস্তারিত উল্লেখ করবেন, সেখানে কত ফাঁকি হয়েছে ইত্যাদি তারা উল্লেখ করবেন, কোথায় কোথায় আইনের ভায়োলেশন হয়েছে, কত ফাঁকি হয়েছে ইত্যাদি, কোনো অনিয়ম হয়েছে কিনা ইত্যাদি। উপধারা 4, উপধারা 3-এ উল্লেখিত নিরীক্ষা প্রতিবেদনে নিরীক্ষিত কর মেয়াদে করদাতার প্রদেয় করের দায় দায়িত্ব উদ্ঘাটিত হইলে, যদি সেখানে কর ফাঁকি উদ্ঘাটন হয়, কমিশনার বা মহাপরিচালক উক্ত কর দায় নির্ধারণ করিবেন। প্রতিবেদনটা কমিশনার বা মহাপরিচালকের কাছে উপস্থাপন করা হলো, তিনি চূড়ান্তভাবে নির্ধারণ করবেন যে কর দায় এখানে কত ফাঁকি হয়েছে নির্ধারণ করবেন, এবং অপরিশোধিত করের উপর প্রযোজ্য সুদ উল্লেখ করিয়া এরপরে উল্লেখ করতে হবে যে এখানে এত টাকা অপরিশোধিত আছে, ফাঁকি হয়েছে, এবং এখানে সুদের পরিমাণ এত উল্লেখ করিয়া উহা আদায়ের জন্য পরবর্তী কার্যধারা গ্রহণের নিমিত্ত পরবর্তী কার্যধারা প্রসিডিংস নিতে হবে। আমরা জানি আমরা ধারা 86-তে আমরা দেখেছি যে কার্যধারা কোন কর্মকর্তা কত টাকা মূল্যের মামলার বিচার কার্য পরিচালনা করতে পারেন। কার্যধারা গ্রহণের নিমিত্ত উহা সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট প্রেরণ করিবেন। সংশ্লিষ্ট কর্মকর্তা হলেন ধারা 86-তে বর্ণিত কর্মকর্তা। আমরা এর আগে দেখেছি, আমরা দেখেছি ধারা 86-তে যে মামলার আর্থিক মূল্য নির্ণয় করা হয়। ধারা 86-তে রাজস্ব কর্মকর্তা থেকে কমিশনার পর্যন্ত তাদের মামলার আর্থিক মূল্যমান নির্দিষ্ট করা আছে। ওই মূল্যমানের মামলার বিচার সংশ্লিষ্ট কর্মকর্তা করেন। তবে অডিটের ক্ষেত্রে যেটা হয়, আসলে অডিট যখন হয় তখন তো বেশ বড় ধরনের ফাঁকি হয়। এখানে পণ্য বা সেবার পরিমাণ অনেক বেশি থাকে, তাই সাধারণত
অডিটের ফাইল, সমস্ত ফাইল কমিশনার কমিশনার অ্যাডজুডিকেশন করেন, কমিশনার নিষ্পত্তি করেন, সাধারণত তাই হয়। তো তাহলে আমরা এই ধারা 90 হলো করদাতার অর্থনৈতিক কার্যক্রম নিরীক্ষা এবং অনুসন্ধান। এখানে আজ আমরা 4টি উপধারা আমরা আলোচনা করলাম। উপধারা 1, 2, 3 এবং 4। এখানে আমরা মূলত দেখলাম যে নিবন্ধিত অনিবন্ধিত যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নিরীক্ষা এবং অনুসন্ধান করা যাবে। কমিশনার বা মহাপরিচালক টিম গঠন করে নিরীক্ষা এবং অনুসন্ধান করার নির্দেশনা দিবেন। টিম নিরীক্ষা অনুসন্ধান করে কমিশনার বা মহাপরিচালক বরাবর এই প্রতিবেদন দাখিল করবেন। কমিশনার বা মহাপরিচালক এই প্রতিবেদন অনুসারে কর দায় নির্ধারণ করবেন, কত টাকা ফাঁকি হয়েছে, সুদের পরিমাণ কত ইত্যাদি নির্ধারণ করবেন। ইত্যাদি নির্ধারণ করার পরে এই মামলা যে কর্মকর্তার কাছে বিচারযোগ্য সেই কর্মকর্তার কাছে পাঠিয়ে দিবেন। সাধারণত এগুলো কমিশনার দ্বারা বিচারযোগ্য হয়। এরপরে আহ, আহ, কমিশনার আহ, ধারা 73-এ যে পদ্ধতি বলা আছে, সাধারণত সেই পদ্ধতি তিনি অবলম্বন করেন, যেটা এর পরের উপধারাতে বলা আছে, সেটা আমরা আগামী সেশনে আলোচনা করব। ধারা 73-এর পদ্ধতি অনুসারে তিনি এই চূড়ান্ত দাবিনামা জারি করেন। এই হলো মোটামুটি থিওরিটিক্যাল কথা। আমি প্রথম থেকে বলেছি যে আমরা এই নিরীক্ষা এবং অনুসন্ধান এই চ্যাপ্টারের এই আইনগত দিকগুলো বিশ্লেষণ করার পর আমরা কতগুলো প্র্যাকটিক্যাল বিষয় আমরা আলোচনা করব। কিভাবে এই মাঠ পর্যায়ে অডিটের কাজগুলো সম্পন্ন হয়, একজন প্রফেশনাল তিনি কি করতে পারেন, কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি হয়, আরো কোন কোন দিকে অধিকতর মনোনিবেশ দেওয়া দরকার। তো প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আর দীর্ঘায়িত করব না। আজ আমরা এখানে শেষ করলাম। পরবর্তী সেশনে আমরা আশা করি ধারা 90 শেষ করব। তো আজকের মতো এখানে শেষ করলাম। অনেক ধন্যবাদ। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।